মা, ও মা, এই ধরো তোমার ভাত। একটু দেরি হয়ে গেল, বুঝলে তো। সবকিছু সামলে বাড়ি এসে রান্না বান্না করা খুব ঝামেলা হয়ে যায়। হ্যাঁ রে বাবা, আর দেখ না, আমারও এমন কপাল, তোর এমন সময়ে আমি ঘরে অসুস্থ হয়ে পড়ে আছি। কি যে বলো না মা, তুমি কি আর ইচ্ছে করে অসুস্থ হয়েছ? আসলে সবই আমার কপাল, নইলে আমার যা হাতের অবস্থা, তোমাকে ভালো চিকিৎসাও করাতে পারছি না। আমাকে নিয়ে আর অত ভাবিস না বাবা, আমার তো যত চিন্তা তোকে নিয়ে। আমি আর কদিনই বা বাঁচবো। এবার তুই একটা বিয়ে কর। ওসব বাজে বাজে চিন্তা বাদ দিয়ে খাও দেখি। তোমাকে আবার দুপুরের ওষুধ খেতে হবে। বাবা রে, আর কদিন এভাবে চলবে বলতো? এই যে সারাদিন কাজ শেষ করে তুই বাড়িতে এসে হাত পুড়িয়ে রান্না করিস, আমার কি দেখতে ভালো লাগে বল? আমার লক্ষ্মী মা, তুমি বলো, তোমার এই গরিব ছেলেকে কে বিয়ে করবে? তার চেয়ে আমাদের মা ছেলে সংসারই ভালো। এবার উঠো দেখি। এই বলে রিফাত তার মাকে খাইয়ে দিল। ওদিকে ঠিক তখনই রিফাতদের বাড়ির উপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। না, আর পারছি না। এবার যদি লুকোতে না পারি, তাহলে নির্ঘাত ওই শয়তান জাদুকর আমায় ধরে ফেলবে। কিন্তু না, আমি কিছুতেই ধরা দেব না। এই বলে পরী মুহূর্তেই এক অপরূপ কন্যার রূপ ধারণ করলো। এই তো, এবার সহজে ওই জাদুকর আমায় আর ধরতে পারবে না। এই 4 দিন আমাকে যেভাবেই হোক এই পৃথিবীতেই লুকিয়ে থাকতে হবে, তাহলেই আমি আবারও পরিরাজ্যে ফিরে যেতে পারবো। এসব ভাবতে ভাবতে মেয়েরূপী পরী সেখান থেকে চলে গেল। ক্ষমা করে দিন ভাইজান, আসলে জানেনই তো বাড়িতে আমার মা অসুস্থ, তার জন্য রান্না বান্না করে তবেই আমাকে দোকানে আসতে হয়। এই শোনো ভাই রিফাত, এই দোকানটা আমি খুব কষ্ট করে বানিয়েছি। রোজ রোজ তোমার ওই একই গল্প শুনতে আমি রাজি নই। আর যদি তুমি সময় মতো আসতে পারো বলো, আর না হলে এসো না, আমি অন্য লোক খুঁজে নেব। না না ভাইজান, এমন কথা বলবেন না। আমার মতো গরিবের পেটে লাথি দিলে আমি কোথায় যাব? এতই যখন চিন্তা, তাহলে কাল থেকে সময় মতো আসবে, নইলে আমি তোমার মাইনে থেকে বা টাকা কেটে রাখবো। কথাটা বলেই দোকান মালিক দোকান থেকে বেরিয়ে গেল। হায় উপরওয়ালা, এবার আমি কোথায় যাই? একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে চাকরি, কি করে যে দুটোকে সামলাই? এই কাজটা চলে গেলে আমি তো নতুন কাজও পাবো না। এসব ভেবে রিফাতের মন খারাপ হয়ে গেল। হায় হায়, বাইরে তো দেখছি খুব বৃষ্টি হচ্ছে। এত রাত হয়ে গেল, খোকাও তো এখনো বাড়িতে ফিরলো না। এমন বৃষ্টির রাতে ছেলেটাই বা কি করে বাড়িতে ফিরবে? যাই, লাঠিটা নিয়ে বাড়ির সামনে গিয়ে দেখে আসি। সেলিনা বেগম ছেলের চিন্তায় লাঠি নিয়ে বাড়ির সামনে গেল। ঠিক তখনই তার কানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এলো। এ কি, এমন করুণ সুরে কে কাঁদছে? কে কে ওখানে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। সেলিনা বেগমের ডাকে অপরূপ মেয়েরূপী পরী বেরিয়ে এসে বলল, আমাকে ক্ষমা করবেন, বড় বিপদে পড়ে এখানে এসেছি, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। কে তুমি? এমন অপরূপ রূপ তোমার, আর এই বৃষ্টিতে এখানে বসে কাঁদছো কেন? রূপ দিয়ে কি হবে, আমার কপালটাই তো পোড়া। আহারে, বৃষ্টিতে ভিজে একদম চুপসে গেছো। এসো মা, ভেতরে এসো। এই বলে সেলিনা বেগম মেয়েটাকে ভেতরে নিয়ে গেল। এই নাও মা, আমার এই শাড়িটা পরে ফেলো। কিন্তু আহা, কিন্তু কিন্তু করো না তো, যাও শাড়িটা বদলে এসো, না হলে বৃষ্টির পানিতে ভিজে তোমার জ্বর আসবে। সেলিনার কথায় মেয়েরূপী পরী পাশের ঘরে গিয়ে নিজের আসল রূপ ধারণ করলো। এই তো, এবার সহজে ওই জাদুকর আমায় আর ধরতে পারবে না। এই 4 দিন আমাকে যেভাবেই হোক এই পৃথিবীতেই লুকিয়ে থাকতে হবে, তাহলেই আমি আবারও পরিরাজ্যে ফিরে যেতে পারবো। এই বলে পরী সেলিনা বেগমের দেওয়া সেই শাড়িটি পরে আবারও সেই মেয়ের রূপ ধারণ করলো। এসো মা, ভেতরে এসো। এই যা,
আমার তো তোমার নামটাই জানা হয়নি। আমার নাম সাদিয়া। সে না হয় বুঝলাম, এবার বলো দেখি, এমন ঝড় বাদলের রাতে তুমি এখানে আসলে কি করে? সেলিনা বেগমের কথায় মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, সে অনেক কাহিনী। আসলে খুব ছোটবেলায় আমার নিজের মা মারা যায়। এরপর আমার বাবা সৎ মাকে বিয়ে করে আনে। কিছুদিন আগে আমার বাবাও মারা যান, আর তাই আজ আমার সৎ মা আমায় তাড়িয়ে দিয়েছে। কথাটা বলেই সাদিয়া রূপী পরি কাঁদতে লাগলো। আহারে, কেঁদো না মা, কেঁদো না। না কেঁদে কি করবো মা, আমার যে এখন আর কোনো আশ্রয় নেই। সে কি, এই তো আশ্রয়। তোমার যতদিন ইচ্ছে তুমি এখানেই থাকো। এই দেখো না, এত রাত হয়ে গেল, অথচ আমার ছেলেটা এখনো ফিরলো না। ও বাড়ি ফিরে রান্না করবে, তবেই খাওয়া দাওয়া হবে। এখনো রান্না হয়নি? আহারে, দাঁড়ান, আমি রান্না করে আনছি। না না, তা কি করে হয়? তুমি আমাদের মেহমান, তুমি কেন রান্না করবে? ও মা, সে কি কথা? আপনি না বললেন আজ থেকে আমি এখানেই থাকবো? তাহলে কাজ করতে কিসের আপত্তি? আমি আপনাদের সব কাজ করে দেব। এই বলে সাদিয়া রূপী পরি রান্নাঘরে চলে গেল। এবার ঝটপট সব খাবারগুলো নিয়ে আসি তো। পরি যখনই এসব ভেবে তার জাদুদণ্ড ঘোরাতে গেল, সাথে সাথে অনেক খাবার হাজির হয়ে গেল। মা, ও মা, কোথায় তুমি? আরে খোকা, তুই ফিরেছিস? হ্যাঁ মা, আর বলো না, বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতেই তো দেরি হয়ে গেল। যাই, রান্নাগুলো সেরে ফেলি। রিফাত যখনই এই কথা বলল, সাথে সাথে সাদিয়া রূপী পরি সেখানে এসে বলল, আপনাকে কোথাও যেতে হবে না, সব রান্না হয়ে গেছে। সাদিয়াকে দেখে রিফাত অবাক হয়ে বলল, আরে আশ্চর্য, কে আপনি? আর আপনি বা কেন রান্না করলেন? মা, ও মা, কেউ নেই। রাগ করিস না বাবা, ও হলো সাদিয়া। আসলে ওরা আপন বলতে কেউ নেই, তাই আমি ওকে আশ্রয় দিয়েছি। কি যে বলো না মা, আমাদের নিজেদেরই ঠিক নেই, এর মধ্যে ওনাকে আমরা কি করে রাখবো? দয়া করে আমায় তাড়িয়ে দেবেন না, বড় বিপদে পড়ে আমি এখানে এসেছি। দরকার পড়লে আমি আপনাদের সব কাজ করে দেব। আহা খোকা, এসব কি বলছিস? যা, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে দে, যা করার করিস। মায়ের কথা শুনে রিফাত রাগে গজগজ করে সেখান থেকে চলে গেল। আহা, বহুদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম। কি রে খোকা, তাই না? হ্যাঁ, তাই তো বলবে, নিজের ছেলের রান্না তো আর তোমার পছন্দ হয় না। সে কথা কখন বললাম রে বাবা। দাও মা, আমার ছেলের পাতে মাছের মাথাটা দাও দেখি। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। আপনি এই মাছ কোথায় পেলেন? না, বাড়িতে তো কোনো মাছ ছিল না। রিফাতের কথায় সাদিয়া রূপে পরি অবাক হয়ে মনে মনে ভাবলো, এই যা, এখন কি বলি? কি হলো, চুপ করে রইলেন যে? না মানে, রান্না করতে গিয়ে হঠাৎ উঠোনের শব্দ শুনে দেখলাম উঠোনে একটা মাছ লাফাচ্ছে। সেটাই তো রান্না করেছি। মনে হয় বৃষ্টিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এত না ভেবে খা দেখি। এমন স্বাদের খাবার ফেলে কেউ কথা বলে নাকি? এই বলে সবাই আবারও খেতে শুরু করলো। পরদিন সকালে উঠেই পরি বলল, না না, এই পরিবারের সবাই অনেক ভালো। যে করেই হোক ওদেরকে আমার সাহায্য করতেই হবে। ওরা ঘুম থেকে ওঠার আগেই সব কাজ সেরে ফেলি। এই বলে পরি যখনই তার জাদুদণ্ড ঘোরাতে লাগলো, সাথে সাথে পড়ে থাকা বাসন পরিষ্কার হয়ে গেল, আর উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেল। এই তো সব কাজ হয়ে গেছে, এবার আর কোনো কাজ বাকি নেই। যাই, রান্নাগুলো সেরে ফেলি। পরি রান্নাঘরে গিয়ে যখনই চালের হাঁড়িতে ভাত দিল, দেখলো সেখানে কোনো চাল নেই। আরে, এখানে তো কোনো চাল নেই। না না, আমি থাকতে তা কি করে হয়? এই ভেবে পরি আবারও তার জাদুদণ্ড ঘোরাতেই সাথে সাথে হাঁড়ি ভর্তি চাল আর অনেক খাবার চলে এলো। এই তো সব হয়ে গেছে, এগুলো দেখে ওরা নিশ্চয়ই খুব খুশি হবে। এই বলে পরি আবারও সাদিয়ার রূপ ধারণ করলো, আর তখনই রিফাত সেখানে এসে বলল, এ কি, এত সকালে আপনি এখানে কি করছেন? আরে,
আপনি আবার এত সকালে কেন উঠলেন? আমি তো সব কাজ সেরে ফেলেছি। সব কাজ সেরে ফেলেছেন? হ্যাঁ, এই দেখুন রান্নাও শেষ। রিফাত সবকিছু দেখে অবাক হয়ে বলল, আরে এ কি করে সম্ভব? আমি তো কাল দেখলাম হাড়িতে শুধু রাতের চালই আছে। আপনি চাল কোথায় পেলেন? ও মা, কোথায় আবার পাবো? ওই দেখুন হাড়ি ভর্তি কত চাল। সাদিয়ার কথায় রিফাত যখনই হাড়ি খুলে দেখল, অবাক হয়ে বলল, আশ্চর্য, এ কি করে সম্ভব? কিছু তো বুঝতে পারছি না। আপনাকে অত বুঝতে হবে না, আপনি যান হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। এই বলে সাদিয়া কাজে লেগে পড়ল। দেখেছিস তো খোকা, মেয়েটা বাড়িতে আসতে না আসতেই বাড়ির চেহারা কেমন বদলে গেছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। মনে হচ্ছে মেয়েটা বোধহয় জাদু জানে। ধুর, জাদু জানবে কেন? মেয়ে মানুষেরা এমনই হয়। হ্যাঁ রে খোকা, বলছিলাম মেয়েটার যখন কোথাও যাওয়ার জায়গা নেই, এক কাজ কর না, তুই ওকে বিয়ে কর। কি যে বলো না মা। যাকে, আমি এবার আসি মা। এই বলে রিফাত কাজে বেরিয়ে পড়ল। আরে রিফাত মিয়া যে, আজ এত সকাল সকাল? হ্যাঁ ভাইজান, আজ একটু সকালে কাজ শেষ হয়েছে, আর তাই তো তাড়াতাড়ি আসতে পেরেছি। বেশ বেশ, এমনই তো চাই আমি। এমন হলে আমারও সুবিধা। যাকে, এবার মন দিয়ে কাজ করো, আমি চললাম। একথা বলেই দোকান মালিক সেখান থেকে চলে গেল। ওদিকে দুদিন পেরিয়ে যেতেই পড়ি মনে মনে ভাবল, যাক, যেভাবেই হোক 2 দিন পার করতে পেরেছি। আর মাত্র 2 দিন বাকি, তারপরেই আমি আবার পরিরাজ্যে ফিরে যেতে পারবো। ওই শয়তান জাদুকর আর আমায় আটকে রাখতে পারবে না। পরি যখন এসব ভাবছিল, তখনই সেলিমা বেগম দরজায় এসে বলল, মা সাদিয়া, কোথায় গেলে মা? সেলিনা বেগমের গলা শুনেই পরি সাথে সাথে নিজের রূপ বদলে ফেলল। এই তো মা, আমি এখানে। মারে, পায়ের ব্যথাটা খুব বেড়েছে, আমার পায়ে একটু তেল মালিশ করে দেবে মা? সে কি, কেন দেব না? আপনি বসুন, আমি এক্ষুনি আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি। দেখবেন আপনার পায়ের ব্যথা একদম সেরে যাবে। এই বলে সাদিয়া রূপী পরি সেলিনা বেগমের পায়ে তেল মালিশ করতে লাগলো, আর সাথে সাথে চারপাশে এক অদ্ভুত সোনালী আলোয় ঝলমল করে উঠল। আরে, এ কি করে সম্ভব? মনে হচ্ছে আমার পায়ের ব্যথা একদম সেরে গেছে। এই তো আমি লাঠি ছাড়া হাঁটতে পারছি। সত্যি মা, তোর হাতে নির্ঘাত জাদু আছে। কি যে বলেন না মা, আমার হাতে জাদু আসবে কোথা থেকে? আমি তো শুধু যত্ন করে আপনাকে মালিশ করে দিয়েছি। নিন, এবার নিজের ঘরে চলুন দেখি। এই বলে সাদিয়া রূপী পরি সেলিনা বেগমকে ঘরে নিয়ে গেল। ওদিকে রিফাত বাড়ি ফিরতেই সেলিনা বেগমকে লাঠি ছাড়া হাঁটতে দেখে চিৎকার করে বলল, হে কি মা, তুমি লাঠি ছাড়া হাঁটছো কেন? তুমি তো পড়ে যাবে। না রে বাবা, আমার কিচ্ছু হবে না, আমার পা একদম ঠিক হয়ে গেছে। ওই মেয়েটার যত্নে আমার পায়ে আর কোনো সমস্যা নেই। কি বলছো মা? হ্যাঁ রে বাবা, তাই তো বলছি। অমন লক্ষ্মীমন্ত মেয়েটাকে হাতছাড়া করিস না, ওকেই তুই বিয়ে কর। সেলিনা বেগম যখন রিফাতকে কথা বলছিল, তখনই সাদিয়া রূপী পরি সেখানে এসে বলল, এই যে আপনাদের খাবার নিয়ে চলে এসেছি, নিন, আজ তাড়াতাড়ি খেয়ে নিন দেখি। আহারে, সারাদিন কত কাজ করেছো। এসো মা, আমার পাশে এসে বসো দেখি। কোথায় আর কাজ করলাম? আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, সেই তুলনায় আমি তো আপনাদের কিছুই দিতে পারিনি। এতই যখন দেওয়ার শখ, তাহলে এক কাজ করো মা, আমার এই পাগল ছেলেটাকে তুমি বিয়ে করো। মা, কি সব যাতা বলছো? তুই চুপ কর। কি হলো মা, চুপ করে রইলে কেন? সেলিনা বেগমের কথায় সাদিয়া রূপী পরি চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবল, হায় হায়, এবার কি জ্বালায় পড়লাম। 2 দিন না গেলে আমি তো চাইলে এখন পরিরাজ্যে ফিরেও যেতে পারবো না, তাই বলে একটা মানুষকে বিয়ে করব? কি হলো মা সাদিয়া, কথা বলছো না কেন? না মানে, আমি কি করে বিয়ে করব? ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমরাই করব, তুমি শুধু একবার রাজি হও।
সে না হয় বুঝলাম, তবে আমাকে একটু সময় দিতে হবে। বেশ, তো আজকের দিনটা ভাবো, বিয়েটা না হয় পরের দিনই হবে। মানে তুমি আর না করো না মা, যা বাবা, রিফাত বিয়ের আয়োজন কর। হা হা, আজ আমার কত খুশির দিন। এই বলে সেলিনা বেগম বিয়ের আয়োজনে লেগে পড়ল। এইভাবে কেটে গেল 2 দিন। দেখ বাবা, বিয়ের সাজে সাদিয়াকে কি সুন্দর লাগছে, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। সেলিনা বেগম একথা বলা মাত্রই পরী নিজের আসল রূপ ধারণ করলো, আর সেই দেখে রিফাত আর সেলিনা বেগম অবাক হয়ে গেল। এ কি, আমি কি দেখছি? এ তো সত্যিকারের পরী। হ্যাঁ রে বাবা, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। ভয় পেও না, আমি তোমাদের সাদিয়া। আসলে আমি কোনো মানুষ না, আমি পরিরাজ্যের রাজকুমারী। পরিরাজ্যের রাজকুমারী? হ্যাঁ রিফাত, আসলে পৃথিবী ঘুরতে এসে আমি এক শয়তান জাদুকরের খপ্পরে পড়ি। সে আমার জাদু শক্তি কমিয়ে দেয়, যার কারণে গত 4 দিন আমি পরিরাজ্যে ফিরে যাওয়ার শক্তি হারিয়ে ফেলি। আর তাই আমি তোমাদের এখানে আশ্রয় নিয়েছিলাম। হায় হায়, বলো কি, এজন্যই তাহলে তোমার জাদুতেই আমার পা সেরে গেছে? হ্যাঁ মা, তোমরা আমায় অনেক সাহায্য করেছো, সেই তুলনায় এ তো কিছুই না। সত্যি তোমরা অনেক ভালো, তাই তো আজ তোমাদের ফেলে রেখে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে। এতই যখন কষ্ট হচ্ছে, তাহলে থেকেই যাও মা। না মা, তা সম্ভব না, আমাকে তো ফিরে যেতেই হবে, কারণ পরী হয়ে আমি তো আর কোনো মানুষকে বিয়ে করতে পারি না। ঠিকই তো, তাহলে ফিরে যাও তোমার পরিরাজ্যে। হ্যাঁ, তা তো যেতেই হবে, তবে আমি আবারও আসব। তোমাদের যখনই আমার কথা মনে হবে, তখনই আমায় স্মরণ করো। এই বলে পরী আবারও উড়ে উড়ে পরিরাজ্যে ফিরে গেল, আর সেলিনা বেগম ও রিফাত তার স্মরণে দিন কাটাতে লাগলো।